গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের একটি বই, ছবি বানানোর গল্প। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ১৯৯৬ সালের জুলাই মাসে। পড়ছি এর প্রথম পর্ব। স্বপ্নের জন্ম। আমার প্রথম দেখা ছবির নাম বহুত দিন হয়ে। খুব যে আনন্দময় অভিজ্ঞতা তা না। আমার শিশু জীবনের খানিকটা গ্লানি ছবির সঙ্গে জড়িয়ে আছে। বড় মামার সঙ্গে ছবি দেখতে গিয়েছি। মামা নিতান্তই অনাগ্রহের সঙ্গে আমাকে নিচ্ছেন। তার ধারণা বাতি নেবার সঙ্গে সঙ্গে আমি কাঁদতে শুরু করব, মাঝখান থেকে তার ছবি দেখা হবে না। আমি যে কাঁদব না তা মামাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করছি। মামা বুঝছেন না। কাঁদলে কিন্তু আছাড় দিয়ে ভুড়ি গালিয়ে ফেলব। কাঁদব না মামা, পিসাব পায়খানা যা করার করে নাও। ছবি শুরু হবে আর বলবে পিসাব, তা হবে না। আচ্ছা। কোলে বসে থাকবে, নড়াচড়া করবে না, নড়লে চড় খাবে। নড়ব না। এত সব প্রতিজ্ঞার পরেও মামা বিমর্ষ মুখে আমাকে নিয়ে রওনা হলেন। সিলেটের রংমহল সিনেমায় ছবি দেখতে গেলাম। গেটে দুটা সিংহের মূর্তি, দেখেই গা ছমছম করে। মনে হয় গেটের ওপাশে না জানি কত রহস্য। মামার টিকিট কিনলেন। সেই সময় লাইন টাইনের কোনো ব্যাপার ছিল না, মনে হয় এখনও নেই। ধস্তাধস্তি করে টিকিট কাটতে হয়। টিকিট হাতে ফিরে আসা আর যুদ্ধ জয় করে ফিরে আসা কাছাকাছি ছিল। বাচ্চাদের কোনো টিকিট লাগত না, তারা কোলে বসে দেখত কিংবা চেয়ারের হাতলে বসে দেখত। ছবি শুরু হতে দেরি আছে। মামা চা কিনলেন। আমার জন্য ২ পয়সার বাদাম এবং চানা ভাজা কেনা হলো। মামা বললেন, এখন না, ছবি শুরু হলে খাবে। আমি ছবি শুরুর জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি। চারদিকে লোকজন, হইচই কোলাহলে নেশার মতো লাগছে। বুক ধকধক করছে, না জানি কি দেখব। ছবি শুরুর প্রথম ঘণ্টা পড়ল। সেই ঘণ্টাও অন্যরকম, বেজেই যাচ্ছে, থামছে না। লোকজন হলে ঢুকতে শুরু করেছে। মামা ঢুকলেন না। আমাকে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। গম্ভীর গলায় বললেন, পিসাব করো। ছবি শুরু হবে আর বলবে পিসাব, তাহলে কান ছিঁড়ে ফেলব। প্রিয় পাঠক, মামা অন্য কিছু ছেঁড়ার কথা বলেছিলেন, সুরুচির কারণে তা উল্লেখ করছি না। অনেক চেষ্টা করেও পিসাব হল না। এদিকে দ্বিতীয় ঘণ্টা পড়ে গেছে। মামা বিরক্ত মুখে বললেন, চলো যাই। আমাকে বসিয়ে দেওয়া হলো চেয়ারের হাতলে। হল অন্ধকার হয়ে গেল। ছবি শুরু হলো। বিরাট পর্দায় বড় বড় মুখ, শব্দ হচ্ছে, গান হচ্ছে, তলোয়ারের যুদ্ধ হচ্ছে। কি হচ্ছে আমি কিছুই বুঝছি না, তবে মজাদার কিছু যে হচ্ছে সেটা বুঝতে পারছি। বড় মামা এক একবার হাসতে হাসতে ভেঙে পড়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে হলে সব লোকও হাসছে। আমি বললাম, মামা কি হচ্ছে? মামা বললেন, চুপ, কথা বললে থাবড়া খাবি। আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, মামা, পিসাব করব। মামা করুণ ও হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি তার দৃষ্টি উপেক্ষা করে একটু পরপর বলতে লাগলাম, মামা, আমি পিসাব করব। সম্ভবত তখন ছবির কোনো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছিল। মামা পর্দা থেকে চোখ না সরিয়ে বললেন, নিচে নেমে পিসাব করে ফেল, কিছু হবে না। আমি তৎক্ষণাৎ মাতুলাজ্ঞা পালন করলাম। সামনের সিটের ভদ্রলোক মাথা ঘুরিয়ে মামার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, এই ছেলে তো প্রস্রাব করছে, আমার পা ভিজিয়ে ফেলেছে। মামা বললেন, ছেলে মানুষ, প্রস্রাব তো করবেই। আপনার ঘরে ছেলেপুলে নেই, পা তুলে বসুন না। সেই সময়ের মানুষদের সহনশীলতা অনেক বেশি ছিল। ভদ্রলোক আর কিছুই বললেন না, পা তুলে মনের আনন্দে ছবি দেখতে লাগলেন। আমার প্রথম ছবি দেখার অভিজ্ঞতা খুব সুখকর না হলেও খারাপ ছিল না। অন্ধকার হল, পর্দার ছবির নড়াচড়া আমার ভালোই লাগল। ইন্টারভেলের সময় বাদাম এবং কাঠি লজেন্স খাওয়ার একটা ব্যাপারও আছে। বাসা থেকে রিকশা করে হলে যাওয়া এবং ফেরার মধ্যেও আনন্দ আছে, রিকশায় চড়ার আনন্দ। কাজেই ছবি দেখার কোনো নড়াচড়া পেলেই আমি এমন কান্নাকাটি হইচই শুরু করে দিই যে আমাকে না নেয়া ছাড়া কোনো পথ থাকে না। সিলেটে আমাদের বাসায় মেহমান লেগেই থাকত। শাহজালাল সাহেবের দরগা জিয়ারতের মেহমান। তারা প্রথম দিন শাহজালাল সাহেবের দরগায় যেতেন। আমি সঙ্গে আছি। দরগার গেটে হালুয়া কেনা হবে, যা স্বাদ ও গন্ধ বেহেশতি হালুয়ার কাছাকাছি। শাহজালাল সাহেবের মাজার জিয়ারতের পর আসে শাহপরান সাহেবের মাজার জিয়ারতের প্রশ্ন। অধিকাংশ মেহমান সেই মাজার এড়িয়ে যান। গরম মাজার,
ভুল ত্রুটি হলে মুশকিল। মাজার পর্ব শেষ হবার পর মেহমানদের ছবি দেখার আগ্রহ জেগে ওঠে। সিলেট শহরে তখন 2টি ছবিঘর, 2 ছবিঘরে 2 রাত ছবি দেখা হয়। আমি তখনও সঙ্গে আছি। সবচেয়ে মজা হতো মার সঙ্গে ছবি দেখতে গেলে। পুরনো শাড়ি দিয়ে রিকশা পেঁচানো হতো। বোরকা পরা মায়েরা রিকশায় ঘেরা টোপে ঢুকে যেতেন, আমরা বাচ্চারা পর্দার বাইরে। এক একজন মহিলার সঙ্গে 4-5টা করে শিশু। 2টি সন্তানই যথেষ্ট, এই থিওরি তখনও চালু হয়নি। সে সময় 2টি সন্তান যথেষ্ট নয় বলে বিবেচনা করা হতো। সিনেমা হলে মহিলাদের বসার জায়গা আলাদা, কালো পর্দা দিয়ে ছেলেদের কাছ থেকে আলাদা করা। ছবি শুরু হবার পর পর্দা সরানো হবে, তার আগে নয়। মহিলাদের অংশে খান্ডারণী টাইপের এক আয়া থাকে। তার কাজ হলো ছবি শুরু হবার পর সামনের কোনো পুরুষ মানুষ পেছন দিকে তাকাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। কেউ তাকালেই বিকট চিৎকার, অয় কি দেখস, চোখ গালায় দিমু, ঘরে মা বোন নাই। পর্দায় উত্তম সুচিত্রার রোমান্টিক সংলাপ হচ্ছে, আর এদিকে চলছে শিশুদের চ্যাভে। মেয়েদের তাতে ছবি উপভোগ করতে কোনো সমস্যা হচ্ছে না। এই শিশুকে সামলাচ্ছেন, এই সুচিত্রার কষ্টে চোখের পানি ফেলছেন। সাধে কি আর বলে মেয়েরা সর্বংসহা? সে বছরই শীতের শুরুতে হঠাৎ বাসায় সাত ড্রপ পড়ে গেল। দেয়ালের ছবি সব নামিয়ে ফেলা হতে লাগল। বাসায় যে ফর্সি হুক্কা আছে তা ঘষে মেজে পরিষ্কার করা হতে লাগল। দেশ থেকে দাদাজান আসবেন। আমি খুব উল্লসিত বোধ করলাম না, কারণ দাদাজান নিতান্তই গম্ভীর প্রকৃতির মানুষ। ইবাদত বন্দেগী নিয়ে থাকেন, মাদ্রাসায় শিক্ষকতা করেন বলেই বোধহয় আমাদের সবসময় পড়া ধরেন। সন্ধ্যাবেলা নামাজ শেষ করেই বলবেন, কই বই নিয়ে সবাই আসো দেখি। পড়া না পারলে তার মুখ স্কুলের স্যারদের মতোই গম্ভীর হয়ে যায়। এরকম মানুষকে ভালো লাগার কোনো কারণ নেই। গল্প যে তিনি একেবারেই বলতেন না তা না, বলতেন, তবে বেশিরভাগই শিক্ষামূলক গল্প। ঈশপটাই, সব গল্পের শেষে কিছু উপদেশ। এক রাতের কথা, দাদাজানের সম্ভবত মাথা ব্যথা। আমাদের পড়তে বসতে হল না। বাতি নিভিয়ে তিনি শুয়ে রইলেন। আমাকে ডেকে বললেন, দেখি একটা গল্প বলো তো। আমি তৎক্ষণাৎ গল্প শুরু করলাম। সদ্য দেখা সিনেমার গল্প, কোনো কিছুই বাদ দিলাম না। সুচিত্রা উত্তমের প্রেমের বিশদ বর্ণনা দিলাম। দাদা শুয়েছিলেন, এই অংশে উঠে বসলেন। তার মুখ হা হয়ে গেল। আমার ধারণা হলো তিনি গল্প খুব পছন্দ করছেন। গল্প শেষ করে উৎসাহের সঙ্গে বললাম, আরেকটা বলবো দাদাজান? তিনি গম্ভীর গলায় বললেন, না, তোর মাকে ডাক। মা এসে সামনে দাঁড়ালেন। দাদাজান একটা দীর্ঘ বক্তৃতা দিলেন। বক্তৃতায় অনেক কঠিন কঠিন তৎসম শব্দ ব্যবহার করা হল। বক্তৃতার সামারি এবং সাবস্টেন্স হল, বাবা মার প্রধান দায়িত্ব ও কর্তব্য সন্তান সৎভাবে পালন। সেই কর্তব্যে গুরুতর অবহেলা হয়েছে। ছেলে সিনেমা দেখে বেড়াচ্ছে। গান বাজনা, নাটক, নোভেল, সিনেমা সবই আত্মার জন্য ক্ষতিকর। এই ছেলের ভয়ঙ্কর ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে, আর যেন না হয় সেই চেষ্টা করতে হবে। বৌমা, তোমাদের সবার জন্যে সিনেমা নিষিদ্ধ, কারণ তোমাদের দেখেই তোমাদের ছেলেমেয়েরা শিখবে। যাই হোক, আমি খাস দিলে আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন সিনেমা নামক ব্যাধির হাত থেকে তোমরা দূরে থাকতে পারো। দাদাজানের প্রার্থনার কারণেই কিনা কে জানে, তিনি সিলেটে থাকতে থাকতেই বাবা বদলি হয়ে গেলেন দিনাজপুরের জগদ্দল নামের এক জঙ্গলে। সিনেমা টিনেমা সব ধুয়ে মুছে গেল, তবে তাতে আমার তেমন ক্ষতি হল না। জগদ্দলের অপূর্ব বনভূমি আমার শিশুচিত্ত দখল করে নিল। দাদাজানের প্রার্থনার জোর 8 বছরের মাথায় কমে গেল বলে আমার ধারণা, কারণ 8 বছরের মাথায় আবার সিনেমা ব্যাধি আমাকে গ্রাস করল। তখন ম্যাট্রিক পাশ করে ঢাকায় পড়তে এসেছি। হোস্টেলে থাকি, বাবা মা থাকেন বগুড়ায়। পূর্ণ স্বাধীনতা। বড় হয়ে গেছি এরকম একটা ভাবও মনে আছে। আচার আচরণে বড় হওয়াটা দেখাতে হবে, কাজেই দল বেঁধে সিনেমা দেখা। হাতের কাছে বলাকা সিনেমা হল, একটু এগুলে গুলিস্তান। একই বিল্ডিংয়ে নাচ, ভদ্রলোকের ছবিঘর। হোস্টেল সুপারের চোখ এড়িয়ে সেকেন্ড শো ছবি দেখার আনন্দ অন্যরকম। সেই সময় প্রচুর আজেবাজে ছবি দেখেছি। লাশসময়, নীলুর, খাইবার পাস, সাপখোপের ছবি, নাচে নাগিন বাজে বিন, আগ কা দরিয়া, ইনসানিয়াত। পাকিস্তানি ছবি, বোম্বের ছবি না। তখন ভারতের ছবি আসত না। দেশীয় ছবি প্রোটেকশন দেবার জন্য ভারতের ছবি আনা বন্ধ ছিল। বলাকা সিনেমা হলে নতুন ছবি রিলিজ হয়েছে।
আর আমি দেখিনি এমন কখনো হয়নি। এমনও হয়েছে একই দিনে 2টা ছবি দেখেছি। দুপুর 1:30টায় ইংরেজি ছবি, 3টায় ম্যাটিনিতে উর্দু ছবি। আমাদের সময় ছবি দেখতে টাকা লাগত কম। আইয়ুব খান সাহেব ব্যবস্থা করেছিলেন ছাত্ররা সিনেমা দেখবে হাফ টিকিটে। আইডি কার্ড দেখালেই অর্ধেক দামে স্টুডেন্ট টিকিট। ছাত্রদের সিনেমা দেখানোর জন্য আইয়ুব খান সাহেব এত ব্যস্ত ছিলেন কেন কে জানে। ক্রমাগত ছবি দেখে বেড়ালেও মনের গভীরে সবসময় মনে হতো আমি যা করছি তা ঠিক না, ভুল করছি। নিজের ভেতর চাপা অপরাধবোধ কাজ করত। অবচেতন মনে হয়তো দাদাজানের বক্তৃতা খেলা করত। এই সময় একটা মজার ঘটনা ঘটল। সুলতানা ম্যাডাম তখন আমাদের বাংলা পড়াতেন। ম্যাডাম সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, ঝলমলে তরুণী, তখনও বিয়ে করেননি। ছেলেদের কলেজে পড়াতে এসেছেন বলে খানিকটা বিব্রত, তবে চমৎকার পড়ান। আমরা ক্লাসে কোনো ফাজলামি করলে আহত চোখে তাকিয়ে থাকেন। চোখের দৃষ্টিতে বলার চেষ্টা করেন আমি তোমাদের এত পছন্দ করি আর তোমরা এমন দুষ্টুমি করো। আমাদের বড় মায়া লাগে। একদিন তিনি ক্লাসে এসে বললেন, আজ আমার মনটা খুব খারাপ। গতকাল একটা সিনেমা দেখে খুব কেঁদেছি। মন থেকে ছবির গল্পটা কিছুতেই তাড়াতে পারছি না। সম্ভব হলে তোমরা ছবিটা দেখো। ছবির নাম রোমান হলিডে। সেই রাতেই আমরা দল বেঁধে রোমান হলিডে দেখতে গেলাম। আমার জীবনের প্রথম দেখা ভালো ছবি। সামান্য একটা ছবি যে মানুষের হৃদয় মন দ্রবীভূত করতে পারে, বুকের ভেতর হাহাকার তৈরি করতে পারে, আমার ধারণার ভিতর তা ছিল না। সত্যিকার অর্থে সেদিনই ছবির প্রতি পুরোপুরি আকৃষ্ট হলাম। আরম্ভ হল বেছে বেছে ছবি দেখার পর্ব। একটা ভালো বই যেমন কয়েকবার পড়া হয়, একটা ভালো ছবিও অনেকবার করে দেখতে শুরু করলাম। সবচেয়ে বেশি কোন ছবিটি দেখেছি? সম্ভবত দি ক্রেইনস আর ফায়ারিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী। মেয়েটির প্রেমিকা যুদ্ধে গিয়েছে। মেয়েটি জীবনের মোহের কাছে পরাজিত হয়ে অন্য একজনকে বিয়ে করেছে। যুদ্ধ শেষ হয়েছে। ট্রেনে করে ফিরছে সৈনিকেরা। মেয়েটি ফুল হাতে এসেছে স্টেশনে। কতজন ফিরেছে, শুধু ফেরেনি সেই ছেলেটি। একসময় মেয়েটি হাতের ফুল যারা ফিরেছে তাদের হাতেই একটা একটা করে দিতে শুরু করল। তার চোখ ভর্তি জল। হঠাৎ সে মাথা তুলে আকাশের দিকে তাকালো। আকাশে ঝাঁক ঝাঁক বকপাখি। শীত শেষ হয়েছে বলে তারা ফিরে আসছে নিজ বাসভূমে। আহা, কি দৃশ্য! আজ আমি মনে করতে পারছি না অসাধারণ সব ছবি দেখতে দেখতে কখনো মনের কোণে উঁকি মেরেছে কিনা। আহা, এরকম একটা ছবি যদি বানাতে পারতাম। অপূর্ব সব উপন্যাস পড়ার সময় এই ধরনের অনুভূতি আমার সবসময় হয়। পথের পাঁচালী যতবার পড়ি ততবারই মনে হয় আহা, এরকম একটা উপন্যাস যদি লিখতে পারতাম। ছবির ক্ষেত্রে এরকম না হবারই কথা। ছবি অনেক দূরের জগৎ, অসম্ভবের জগৎ। তারপরেও হতে পারে। মানুষের অবচেতন মন অসম্ভবের জগৎ নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে এসে অসম্ভবের জগতের এক যুবকের সঙ্গে পরিচয় হল। তার নাম আনিস সাবেদ। পদার্থবিদ্যার তুখোড় ছাত্র, কিন্তু তার ভালোবাসা বস্তু জগতের জন্যে নয়। তার ভালোবাসা অন্য এক জগতের জন্যে। সেই জগৎ ধরাছোঁয়ার বাইরের জগৎ, আলো এবং আধারের রহস্যময় জগৎ। এক জ্যোৎস্না রাতে রাস্তায় হাঁটছি। তিনি হঠাৎ বললেন, ফিল্মে জ্যোৎস্না কিভাবে তৈরি হয় জানো? আমি মাথা নাড়লাম। জানি না। জানার কোনো প্রয়োজনও কখনো মনে করিনি। তিনি দেখি দীর্ঘ এক বক্তৃতা শুরু করলেন। জ্যোৎস্নার বক্তৃতা শেষ হবার পর শুরু হল জোনাকি পোকার বক্তৃতা। সত্যজিৎ রায় কিভাবে জোনাকি পোকার আলো পর্দায় নিয়ে এসেছেন সেই গল্প। 4-5টা টর্চ লাইট নিয়ে কয়েকজন বসেছে। টর্চ লাইটগুলির মুখে কাপড় বাঁধা। তারা টর্চ জ্বালাচ্ছে আর নিভাচ্ছে। আমি বললাম, ফিজিক্স ছেড়ে এখন কি এইসব পড়ছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ঠিক করেছি ছবি বানানোকেই আমি পেশা হিসেবে নেব। এই বিষয়তে আপনি কিছুই জানেন না? কুব্রিকও কিছু জানতেন না। কুব্রিক কে? স্ট্যানলি কুব্রিক একজন ফিল্ম মেকার। সত্যজিৎ রায় যার একটা ছবি 20 বার দেখেছিলেন। আপনি তার কোন ছবি দেখেছেন? একটাই দেখেছি, স্পেস অডিসি 2001। অসাধারণ ছিল। আমি হাসতে হাসতে বললাম, আপনি তাহলে স্ট্যানলি কুব্রিক হতে যাচ্ছেন? আনিস ভাই বিরক্ত মুখে বললেন, আমাকে নিয়ে রসিকতা করবে না। আমি যা বলছি তা করব। অসাধারণ সব ছবি বানাবো। এই দেশের মানুষ মুগ্ধ হয়ে আমার ছবি দেখবে। ছবি বানাতে প্রচুর টাকা লাগে। আপনি টাকা পাবেন কোথায়? যেখান থেকেই পাই। তোমার কাছে ধার করার জন্য যাব না। আপনি রাগ করছেন কেন? আমি তোমাকে একটা স্বপ্নের কথা বলছি, তুমি হেলাফেলা করে শুনছ, সেই জন্যই রাগ করছি।
মানুষের স্বপ্ন নিয়ে হেলাফেলা করতে নেই। আর করব না, সরি। আমার স্বপ্ন কি তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে? আমি বললাম, না, মোটেই হাস্যকর মনে হচ্ছে না। আনিস ভাইকে না বললেও আমার কাছে পুরো ব্যাপারটাই ছেলে মানুষই বলে মনে হচ্ছিল। আনিস ভাই তার ব্যক্তিগত স্বপ্নের সঙ্গে আমাকে যুক্ত করতে চাইলেন। ছবি প্রসঙ্গে যে কোনো বই পান নিয়ে আসেন, নিজে পড়েন, আমাকে পড়তে দেন। আমি না পড়ি বলি, পড়েছি। অসাধারণ বই, ছবি দেখতে ভালো লাগে। শুকনার থিওরি পড়তে ভালো লাগবে কেন? আমার লাভের মধ্যে লাভ এই হল, আমি অনেকগুলি নাম শিখলাম। আইজেনস্টাইন, ব্যাটেলশিপ পটেনকিম, অক্টোবর, গদার, ফেলিনি, বাইসাইকেল থিফ। আমার এই অল্পবিদ্যা পরবর্তী সময় খুব কাজে এসেছে। অনেক আতেলদের ভড়কে দিতে পেরেছি। আতেলদের দৌড়ও ওই নাম পর্যন্ত বলেই ব্যাপার ধরতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করার পর আনিস ভাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। আমি ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারারের চাকরি নিয়ে ময়মনসিংহ চলে এলাম। কাজকর্ম নেই বললেই হয়, সপ্তাহে 2টা মাত্র ক্লাস। দুপুরের পর কিচ্ছু করার নেই। ব্রহ্মপুত্র নদীর তীরে খানিক্ষণ হাঁটি, রাতে গল্প লেখার চেষ্টা করি। থাকি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে। গেস্ট হাউস বেশিরভাগ সময় থাকে খালি। গেস্ট বলতে আমি একা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে বিচিত্র সব ভৌতিক শব্দ হতে থাকে। ভয়ে জেগে বসে থাকি। সে এক ভয়াবহ অবস্থা। এই সময় আনিস ভাই মোটা এক খাতা হাতে ময়মনসিংহে উপস্থিত হলেন। তিনি একটি চিত্রনাট্য লিখে ফেলেছেন। মোটা খাতায় সেই চিত্রনাট্য জনাব আহমেদ সফার লেখা ওঙ্কার উপন্যাসের চিত্রনাট্য। আমাকে শোনাবেন। আমি বললাম, কতদিন থাকবেন? চিত্রনাট্য পড়তে যতদিন লাগে ততদিন থাকব। চিত্রনাট্য পড়তে তার দীর্ঘদিন লাগল। একসঙ্গে তাকে বেশি পড়তে দেই না। 2-1 পাতা পড়া হতেই বলি, বন্ধ করুন, চট করে শেষ করলে হবে না, ধীরে সুস্থে এগুতে হবে, আবার গোড়া থেকে পড়ুন। আমার ভয় পড়া শেষ হলেই তিনি চলে যাবেন, আমি আবার একলা হয়ে যাব। একসময় চিত্রনাট্য পড়া শেষ হল। আমাকে স্বীকার করতে হল, অসাধারণ কাজ হয়েছে। আনিস ভাই ঢাকা যাবার প্রস্তুতি নিলেন। রাতের ট্রেনে ঢাকা যাবেন। আমি স্টেশনে তাকে উঠিয়ে দিতে যাব। ট্রেন রাত 10টায়। আনিস ভাই সন্ধ্যা থেকেই মনমরা। কি একটা বলতে গিয়েও বলছেন না, শুধু বললেন, খুব একটা জরুরি কথা আছে, এখন বলবো না, ট্রেন ছাড়ার আগে আগে বলবো। জরুরি কথা কি হতে পারে আমি কিছুই ভেবে পাচ্ছি না, দুশ্চিন্তা বোধ করছি। আনিস ভাই ট্রেন ছাড়ার আগে আগে জানলা দিয়ে মুখ বের করে বললেন, হুমায়ুন, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, কানাডায় যাচ্ছি ইমিগ্রেশন নিয়ে, তোমার সঙ্গে আর দেখা হবে না। আমি অবাক হয়ে বললাম, কেন যাচ্ছেন? আনিস ভাই সেই কেনর জবাব দিলেন না। আমি বললাম, কবে যাচ্ছেন? পরশু যাব। দেশের শেষ কটা দিন তোমার সঙ্গে কাটিয়ে গেলাম। আমরা ছবি বানাবো না? আনিস ভাই জবাব দিতে পারলেন না। ট্রেন ছেড়ে দিল। আমি খুব অভিমানী। তার সঙ্গে কোনো যোগাযোগ রাখলাম না। যে দেশ নিয়ে তার এত স্বপ্ন, সেই দেশ ছেড়ে কি করে তিনি চলে যান? পিএইচডি করতে আমেরিকা গিয়েছি, হাতের কাছে কানাডা, ইচ্ছে করলেই তার কাছে যেতে পারি, গেলাম না। আমার অভিমান ভালোবাসার মতোই তীব্র। তার সঙ্গে দেখা হলো 10 বছর পর। এক দুপুরে হঠাৎ আমার শহীদুল্লাহ হলের বাসায় এসে উপস্থিত। সমস্ত রাগ অভিমান ভুলে তাকে জড়িয়ে ধরলাম। কত গল্প ফুরাতেই চায় না। একসময় ছবি বানানোর প্রসঙ্গ এসে পড়ল। তিনি জানালেন একটা শর্ট ফিল্ম বানিয়ে হাত পাকিয়েছেন। ছবিটি জার্মান ফিল্ম ফেস্টিভ্যালে অনারেবল মেনশন পেয়েছে। রবীন্দ্রনাথের মনোমোর মেঘের সঙ্গী গানের চিত্ররূপ দিয়েও একটা ছবি বানিয়েছেন 16 মিলিমিটারে। ছবি বানানোর টাকা এখন তার হয়েছে। দেশে এসে ছবি বানাবেন। অসুস্থ মাকে দেখতে 1 সপ্তাহের জন্য দেশে এসেছিলেন। 1 সপ্তাহ কাটিয়ে কানাডা ফিরে গেলেন। আবার যোগাযোগ নষ্ট হয়ে গেল। চিঠি লিখি, উত্তর আসে না। একটা টেলিফোন নাম্বার দিয়ে গিয়েছিলেন, টেলিফোন করলে নো রিপ্লাই আসে। বছরখানেক পরের কথা, এক গভীর রাতে টেলিফোনের শব্দে জেগে উঠে রিসিভার হাতে নিতেই আনিস ভাইয়ের গলা শুনলাম। রাত 3টায় ঘুম ভাঙানোর জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন। তারপর হঠাৎ আমাকে হতভম্ব করে দিয়ে বললেন, হুমায়ুন, আমার ক্যান্সার হয়েছে, থ্রোট ক্যান্সার। আমি মারা যাচ্ছি। এখন টেলিফোন করছি হাসপাতাল থেকে। মাঝে মাঝে তোমাকে টেলিফোন করে বিরক্ত করব, তুমি কিছু মনে করো না। মৃত্যুর আগে প্রিয় কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করে। তিনি হাসপাতালের বেড থেকে টেলিফোন করতেন। তিনি কথা বলতেন, আমি শুনতাম। তার গলার স্বর নষ্ট হয়ে গিয়েছিল। বেশিরভাগ কথা বোঝা যেত না। কথা বলতে তার কষ্ট হতো। তারপরেও অনবরত কথা বলতেন। পুরনো সব স্মৃতির গল্প, তার স্বপ্নের গল্প,
সব গল্পই একসময় ছবি বানানোতে এসে থামত। আহা, কি অবসেশনীয় তার ছিল ছবি নিয়ে। মানুষের মৃত্যু হয়, কিন্তু তাদের স্বপ্ন মরে না। আনিস ভাই মারা গেলেন, তার স্বপ্ন কিন্তু বেঁচে রইল। কোনো এক অদ্ভুত উপায়ে সেই স্বপ্ন ঢুকে গেল আমার মধ্যে। এক ভোরবেলায় আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, গুলতেকিন, আমি একটা ছবি বানাব। ছবির নাম আগুনের পরশমণি। 100 রক্তগোলাপ। আগুনের পরশমণি আমার প্রিয় কয়েকটি উপন্যাসের একটি। কি জন্যে প্রিয় সেই কচকচানিতে যেতে চাচ্ছি না। প্রিয় বিষয়ের কোনো ব্যাখ্যা থাকে না। বৃষ্টি ও জোছনা আমার প্রিয়, কেন প্রিয় সেই ব্যাখ্যা দিতে পারব না। আগুনের পরশমণির লেখার সময় আগুনের পরশমণির নায়িকা রাত্রি এবং তার পাগলাটে ছোট বোন অপলাকে আমি চোখের সামনে দেখতে পেতাম। একদিন রাত্রি চুলে কি একটা গন্ধ তেল দিয়েছিল, সেই তেলের গন্ধ পর্যন্ত পেয়েছিলাম। ব্যাপারটা পাঠক পাঠিকাদের কাছে হাস্যকর মনে হতে পারে, তবে হাস্যকর মনে হলেও সত্যি। আমার লেখক জীবনে অনেক হাস্যকর ব্যাপার ঢুকে গেছে। সিনেমা করার জন্য আগুনের পরশমণি বেছে নেওয়ার প্রধান কারণ হল এটি আমার অতি প্রিয় একটি গল্প। অপ্রধান কিছু কারণ আছে, যেমন এটি মহান মুক্তিযুদ্ধের গল্প। পুরো গল্পটি একটা সেটে বলা হয়েছে। মধ্যবিত্ত পরিবারের একতলা একটা বাড়িতে কয়েকদিনের ঘটনা। অল্প কিছু পাত্রপাত্রী নিয়ে কাজ। বিশাল আয়োজনের কিছু দরকার নেই। আমি প্রবল উৎসাহে চিত্রনাট্য লিখতে বসলাম। চিত্রনাট্য ব্যাপারটা হল ঘটনাগুলি সাজিয়ে দেয়া, কোনটার পর কোনটা আসবে। আমার মতে চিত্রনাট্য তৈরি করা মানেই হল একটা ছবির 50 ভাগ কাজ শেষ করে ফেলা। ভালো চিত্রনাট্য হাতে থাকা মানে পুরো ছবিটা হাতের মুঠোয় থাকা। দৃশ্যগুলি পর্যায়ক্রমিকভাবে সাজানোর পরের অংশ শর্ট ডিভিশন। এক একটা দৃশ্য ক্যামেরায় কিভাবে নেওয়া হবে। ক্যামেরা কি পাত্রপাত্রীর মাথার উপর থাকবে, টপ শট, নাকি মূল চরিত্রের মুখের উপর ধরা থাকবে, বিগ ক্লোজ, নাকি মূল চরিত্রের মুখের উপর ক্যামেরা এমনভাবে সরে আসবে যেন ঘরের সবাইকে একসঙ্গে পাওয়া যায়, বিগ ক্লোজ টু লং শট, নাকি মূল চরিত্রের মুখের উপর থেকে ক্যামেরা আস্তে করে সরে আসবে অন্য একটি চরিত্রের মুখের উপর, মূল চরিত্রকেও খানিকটা দেখা যাচ্ছে, বিগ ক্লোজ টু ওএস শট, বিগ ক্লোজ টু ওএস, ক্যামেরা ট্রলি। শর্ট ডিভিশনে এই কাজগুলি করা হয়। ছবির একজন পরিচালক কতটা ওস্তাদ তা ধরা পড়ে তার শর্ট ডিভিশনে। উপন্যাস থেকে ভিজুয়াল মাধ্যমে রূপান্তরের এই প্রক্রিয়ায় তার মেধা ও মনন, তার স্টাইল ধরা পড়ে। একই দৃশ্য কুব্রিক যে শর্ট ডিভিশন করবেন, ফেলিনি তা করবেন না। একই দৃশ্য মাত্র ভিজুয়াল প্রক্রিয়ার রূপান্তরের ভিন্নতার কারণে আমাদের কাছে সম্পূর্ণ দুরকম মনে হবে। উদাহরণ দেই। নায়ক ও নায়িকা চা খেতে খেতে কথা বলছে। নায়ক: তুমি তাহলে আমাকে ভালোবাসো না? নায়িকা: না। নায়ক: কখনো বাসতে না? নায়িকা: অতীত নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখন বাসি না তা বলতে পারি। নায়ক: তাহলে আমরা এখানে বসে চা খাচ্ছি কেন? নায়িকা: খেতে ইচ্ছা না করলে খেও না। নায়ক চায়ের কাপ ছুঁড়ে ফেলবেন। ঝনঝন শব্দে কাপ ভেঙে গেল। দৃশ্যটি নানানভাবে পর্দায় আনা যেতে পারে। ক। শুরুতে ছেলে মেয়ে দুজনকে দেখা গেল, বসে চা খাচ্ছে। তারপর যখন যে কথা বলছে ক্যামেরা তাকেই ধরছে। শেষ দৃশ্যে আবার উপর থেকে দুজনকে ধরা হলো, যাতে চায়ের কাপ ছুঁড়ে ফেলার ব্যাপারটা দেখা যায়। শর্ট ডিভিশনের ভাষায়: 1. টপ টু শট, নায়ক নায়িকা চা খাচ্ছে। 2. মিড ক্লোজ সিঙ্গেল শট, নায়ক চায়ে চুমুক দিয়ে কথা বলল, তুমি তাহলে আমাকে ভালোবাসো না? 3. মিড ক্লোজ সিঙ্গেল শট, নায়িকা: না। 4. মিড ক্লোজ সিঙ্গেল শট, নায়ক: কখনো বাসতে না? 5. মিড ক্লোজ শট, নায়িকা: অতীত নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখন বাসি না তা বলতে পারি। 6. মিড ক্লোজ শট, নায়ক: তাহলে আমরা এখানে বসে চা খাচ্ছি কেন? 7. মিড ক্লোজ শট, নায়িকা: খেতে ইচ্ছা না করলে খেও না। 8. টপ শট, নায়ক চায়ের কাপ ছুঁড়ে ফেললেন। ঝনঝন শব্দে কাপ ভেঙে গেল। মোট 8টা শটে দৃশ্যটি নেওয়া হল। একই দৃশ্য একটা শট ব্যবহার করেও নেওয়া যায়, যেমন: খ। মিড ক্লোজে নায়ককে ধরা হল। নায়ক কথা বলা শুরু করার পর ক্যামেরা সামান্য ঘুরে নায়িকাকে ধরল, তারপর সারাক্ষণই নায়িকাকে ধরে রাখল। শেষ দৃশ্যে দেখা গেল নায়িকার পিছনে চায়ের কাপটা ঝনঝন শব্দে ভাঙছে। সংলাপ এবং অভিনয় সবকিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র ধারণ করার পদ্ধতির ভিন্নতার কারণে দর্শকদের কাছে দুটি দৃশ্য সম্পূর্ণ দুরকম লাগবে।
কোনো পরিচালক হয়তো গদবাঁধা পথেই অগ্রসর হবেন না, তারা এগোবেন ভিন্ন পথে। নায়ক নায়িকাকে তিনি কোনো গুরুত্বই দিলেন না, গুরুত্ব দিলেন চায়ের কাপটিকে। চায়ের কাপ হয়ে দাঁড়ালো দুটি প্রধান চরিত্র। দুটি চরিত্রের একটি ভেঙে খান খান হয়ে গেল, অন্যটি টিকে রইল। চিত্রনাট্যের প্রথম 6টি দৃশ্য লেখার পর মনে হলো আমার কিছু পড়াশোনা করা দরকার। এটা তো টিভির নাটক না যে এক বৈঠকে সব শেষ করে দেব। এর নাম সিনেমা। অবশ্যই আগুনের পরশমণি নিয়ে আমার লেখা প্রথম চিত্রনাট্য না। শঙ্খনীল কারাগার ছবির কাহিনী ও চিত্রনাট্য আমার করা। এই ছবি দেখে অনেকেই বলেছেন তাদের কাছে নাটক নাটক মনে হয়েছে। 1 ঘণ্টার নাটকের জায়গায় তারা বড় পর্দায় 2 ঘণ্টার নাটক দেখছেন। চলচ্চিত্র বানানো হয়েছে বলে দাবি করা হয়েছে, কিন্তু চলচ্চিত্রের ভাষা ব্যবহার করা হয়নি। ভুল যদি কিছু হয়ে থাকে তা যেন আমার আগুনের পরশমণিতে না হয়, সেই চেষ্টাটা করা দরকার। বিষয়টা ভালোমতো জানা দরকার। বইপত্র জোগাড় করে পড়াশোনা করা দরকার। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে কোনো বই প্রয়োজন পড়লে সে বই আর পাওয়া যায় না। সারা নিউ মার্কেট খুঁজে ফিল্ম মেকিংয়ের উপরে 4টা বই জোগাড় করলাম। 1. ফিল্ম অ্যাজ আর্ট, রুডলফ আর্নহেম, ফেভার অ্যান্ড ফেভার লিমিটেড। 2. সালাম বোম্বে, মীরা নাইর অ্যান্ড সোনি তারাপোরেওয়ালা, পেঙ্গুইন। 3. দ্য মেজর ফিল্ম থিওরিজ, J.W. অ্যান্ড্রু, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। 4. দ্য ফিল্ম সেন্স, সিজার এসেনস্টাইন, ফেভার অ্যান্ড ফেভার লিমিটেড। কিছু বই পাওয়া গেল টিভি লাইব্রেরিতে, কয়েকটা জোগাড় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে। বিদেশে আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের লিখলাম ফিল্ম মেকিংয়ের উপরে যে বই পাওয়া যায় আমাকে পাঠাও। বই আসা শুরু হলো। এক রাতে বিসমিল্লা বলে শুরু করলাম বই পড়া। আমার লেখালেখি মাথায় উঠল। ক্লাসের পড়াও ঠিকমতো করে উঠতে পারি না এমন অবস্থা। 3rd ইয়ার অনার্স ক্লাসে আমি থার্মোডিনামিক্স পড়াই, মোটামুটি জটিল বিষয়। ভালোমতো প্রিপারেশন না নিয়ে ক্লাসে যাওয়া ঠিক না। একদিন বোর্ডে একটা 2nd অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে গিয়ে মাঝপথে আটকে গেলাম। ছাত্রছাত্রীদের বলতে বাধ্য হলাম যে আজ পারছি না, পরের ক্লাসে করে দেব। এর মধ্যেই আবার বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রফেসরের 2টি পদ খালি হলো। আমি তখন সহযোগী অধ্যাপক। সহযোগী অধ্যাপক থেকে পুরোপুরি অধ্যাপক হবার সুযোগ এসে গেল। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষকদের এই হলো স্বপ্নের শেষ সীমানা। শেষ সীমানাতে যেতে হলে কিছু করণীয় আছে। রিসার্চ পেপার লাগবে, প্রমাণ করতে হবে বিজ্ঞানের জয়যাত্রায় তার কিছু ভূমিকা আছে। আমি ল্যাবরেটরিতে যাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমার সম্বল হচ্ছে আমেরিকায় থাকার সময়টা আমি কাজে লাগিয়েছিলাম। আন্তর্জাতিক জার্নালে বেশ কিছু পেপার ছাপা হয়েছে। প্রফেসর হবার জন্যে তা যথেষ্ট হবার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয় যদি বলে দেশে এসে তুমি কি করলে, গল্প উপন্যাস লিখেছি বলে পার পাওয়া যাবে না। আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে প্রথম কয়েক বছর প্রচুর কাজ করেছিলাম, লেখালেখি না, রিসার্চের কাজ। সেসব কাজের কোনোটিই জার্নালে প্রকাশ করিনি। এখন তা করে ফেললে আমার অধ্যাপক হবার ব্যাপারটা নিয়ে আর চিন্তা থাকে না। সমস্যা হচ্ছে পেপার তৈরি নিয়ে কাজ শুরু করলে চিত্রনাট্য তৈরি নিয়ে কাজ করব কিভাবে? ঠিক করতে হবে কোনটা বেশি জরুরি, চিত্রনাট্য না আমার অধ্যাপক হওয়া। স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বসলাম। গুলতিকিনকে আমার সমস্যা গুছিয়ে বললাম। সে মন দিয়ে শুনল। তারপর বলল, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে বিয়ে করেছিলাম, চিত্র পরিচালককে বিয়ে করিনি। কাজেই আমি চাই তুমি ঠিকঠাক মতো রিসার্চ পেপার তৈরি করবে, যথাসময় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হবে, ফুল প্রফেসর। শুনতেও ভালো লাগে। একটি অপ্তবাক্য আছে, স্ত্রীর পরামর্শ খুব মন দিয়ে শুনবে, কিন্তু কাজ করবে নিজের মতো। কাজেই আমি রিসার্চ পেপার নিয়ে মাথা ঘামালাম না। আমার কাছে মনে হলো অধ্যাপক হওয়াটা এমন জরুরি কিছু না। ছবি তৈরিটা অসম্ভব জরুরি। ছবির সঙ্গে স্বপ্ন মিশে আছে। স্বপ্নের চেয়ে জরুরি তো আর কিছু হতে পারে না। একসময় চিত্রনাট্য তৈরি শেষ হলো। যেদিন শেষ হলো কাকতালীয়ভাবে সেই দিনেই অধ্যাপকের সিলেকশন বোর্ডের মিটিং বসল। অধ্যাপক সিলেকশনে ক্যান্ডিডেটরা উপস্থিত থাকেন না। তাদের অনুপস্থিতিতে বিচার বিবেচনা করা হয়। দেশের বাইরের নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ের নামে একজন অধ্যাপক থাকেন, বিদেশি এক্সপার্ট। তার মতামতের উপরই সিলেকশন নির্ভর করে। আমি খুবই বিস্মিত হয়ে জানতে পারলাম সিলেকশন বোর্ড আমাকে অধ্যাপক বানিয়েছে। বিদেশি এক্সপার্ট আমার ব্যাপারে জোর সুপারিশ করেছেন বলেই অপ্রত্যাশিত ব্যাপারটি ঘটে গেছে। আনন্দে আমি অভিভূত হয়ে যাবার কথা। অভিভূত হবার বদলে বিষণ্ণ বোধ করলাম। বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ে থাকার কাল আমার শেষ হয়েছে। অনেকদিন আগেই ঠিক করে রেখেছিলাম প্রফেসর হবার পর চাকরি ছেড়ে দেব। পড়াতে আমার ভালো লাগছিল না। আমার সবসময় মনে হতো কোয়ান্টাম মেকানিক্স পড়াবার জন্য আমি পৃথিবীতে আসিনি।
আমার ডেস্টিনি ভিন্ন। ছবি বানানোর 40 ভাগ কাজ শেষ, চিত্রনাট্য তৈরি হয়েছে, এখন শুধু কাজে ঝাঁপিয়ে পড়া। এই কাজ এমনই কাজ যে শূন্য পকেটে ঝাঁপিয়ে পড়া যায় না, কমপক্ষে 40 লক্ষ টাকা পকেটে নিয়ে ঝাঁপ দিতে হয়। কোথায় পাবো 40 লক্ষ টাকা? সম্বল বলতে আমার বইয়ের রয়্যালটি থেকে জমানো 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা কিভাবে জমেছে সেও এক রহস্য। টাকা জমলেই আমার তা দ্রুত খরচ করে ফেলতে ইচ্ছা করে। আমার নিজের টাকা ব্যাংকের লকারে থাকবে ভাবতেই অস্বস্তি লাগে। আমার ধারণা টাকার জন্ম হয়েছে খরচের জন্যে, জমা করে রাখার জন্যে না। যেভাবেই হোক 2 লাখ জমে গেছে, এখন ছবি তৈরিতে কাজে লাগবে। কথা হচ্ছে 2 লাখ টাকায় ছবি হবে না। আমার সাহায্যে এগিয়ে এলেন অভিনেতা বন্ধু আসাদুজ্জামান নূর। তিনি মধুর ভঙ্গিতে বললেন, 40 লাখ টাকা জোগাড় করা কোনো ব্যাপারই না। অনেক ধনবান ব্যক্তির সঙ্গে আমার পরিচয় আছে। তারা এতই ধনবান যে টাকা নিয়ে কি করবেন জানেন না। তাদের কাছ থেকে ভালো কাজে 40 লক্ষ টাকা পাওয়া কোনো ব্যাপারই না। হুমায়ুন সাহেব, আপনি দুশ্চিন্তা করবেন না। নূর অভয়ের হাসি হাসলেন। সঙ্গে সঙ্গে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। নূর ঠিক করলেন, এক সকালে আমরা মানি ড্রাইভে বের হব, ধনবানদের এক এক করে ধরা হবে। এক সকালে সত্যি সত্যি বের হলাম। আমার নিজেকে ভিক্ষুকের মতো লাগছিল। মনে হচ্ছিল যাদের কাছে যাব তারা সবাই বলবে, ভিক্ষা নাই, মাপ করো। নূরকে আমার আশঙ্কার কথা বলতেই তিনি খুব বিরক্ত হলেন। ভুরুকুচকে বললেন, কি আশ্চর্য, আমরা কি ভিক্ষা করতে যাচ্ছি নাকি? ভালো একটা কাজে যাচ্ছি। মুখ এরকম শুকনা করে রাখবেন না, হাসি মুখে থাকুন। স্মাইল স্মাইল। আমি মুখ হাসি হাসি করে রাখলাম। যাদের সঙ্গে দেখা করলাম তারাও মুখ হাসি হাসি করে রাখলেন। মানি ড্রাইভ হাসাহাসির মধ্যেই সীমাবদ্ধ রইল। এর চেয়ে বেশি কিছু হল না। তবে তারা সবাই অত্যন্ত উৎসাহ দিলেন। ফিল্মে এই দেশে ভালো কিছু কাজ হওয়া দরকার, কেন যে হচ্ছে না তা নিয়ে তাদেরকে অত্যন্ত চিন্তিত মনে হল। সারাদিন ধনবানদের সঙ্গে কাটিয়ে সন্ধ্যাবেলায় ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। নূরের ভুবন মোহিনী হাসি ততক্ষণে কাষ্ঠ হাসিতে পরিণত হয়েছে। সন্ধ্যার পর কয়েকজন প্রকাশক আমার সঙ্গে দেখা করতে এলেন। কথা প্রসঙ্গে ছবি বানানোর কথা উঠল। তাদের একজন সুবর্ণ প্রকাশনীর জাহাঙ্গীর সাহেব বললেন, হুমায়ুন ভাই, আপনি মূলত একজন লেখক, ছবি বানানোর ঝামেলায় কেন নিজেকে জড়াচ্ছেন? ছবির চিন্তা বাদ দিয়ে লেখালেখি করুন। মুক্তিযুদ্ধের উপন্যাস লেখার কথা অনেকদিন থেকে বলছিলেন, সেটা শুরু করুন। ছবি বানানোর জন্য যে টাকা দরকার, সেই টাকা জোগাড় করাও আপনার জন্য কঠিন হবে। আমি বললাম, এক কাজ করুন, টাকাটা আপনারা জোগাড় করে দিন। সব প্রকাশকরা মিলিয়ে আমাকে বেশি না 30 লক্ষ টাকা চাঁদা তুলে দিন। আপনাদের টাকা আমি এমনি না পারি বই লিখে লিখে ফেরত দেব। কি পারবেন না? জাহাঙ্গীর সাহেবও অবিকল আসাদুজ্জামান নূরের মতো কাষ্ঠ হাসি হাসতে লাগলেন। সেই হাসি অতি মধুর, কিন্তু দেখতে ভালো লাগে না। আমার এক ফোঁটা ঘুম হল না। নিজেকে ক্ষুদ্র তুচ্ছ মনে হতে লাগল। শেষ রাতে খুব বৃষ্টি হচ্ছে। আমি শহীদুল্লাহ হলের বারান্দায় এসেছি বৃষ্টি দেখতে। তখন হঠাৎ মনে হল, আচ্ছা, বাংলাদেশ সরকার কি আমাকে সাহায্য করতে পারেন না? সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী তো পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যেই হয়েছিল। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আমি নিজেই নিজের সঙ্গে কথা বলছি। তোমাকে কেন সাহায্য করবে? তুমি তো সত্যজিৎ রায় নও। সত্যজিৎ তো আর শুরুতে সত্যজিৎ হননি, পরে হয়েছেন। ফালতু লজিক দিয়ে লাভ নেই। তুমি দয়া করে ঘুমোতে যাও। সবচেয়ে ভালো হয় যদি চিত্রনাট্যটা ছিঁড়ে ফেলো। এত কষ্ট করে একটা চিত্রনাট্য দাঁড় করিয়েছি, ছিঁড়ে ফেলব? অবশ্যই ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে না ফেলা পর্যন্ত এটা তোমাকে যন্ত্রণা দেবে। শোনো, এক কাজ করো, ছেঁড়ার দরকার নেই, আগুন ধরিয়ে দাও। সেই আগুনে 1 কাপ চা বানিয়ে খাও, আগুনের পরশমণির চা। আমি ঠিক করলাম তাই করব। ছবি নিয়ে অনেক কষ্ট করেছি, আর না। আগামীকাল ভোরের প্রথম চা হবে আগুনের পরশমণির চা। মন মোটামুটি শান্ত হল। ভোর 5টায় ঘুমোতে গেলাম। গাঢ় ঘুম। ঘুম ভাঙল সকাল 10টায়। আগুনের পরশমণির চা খাওয়ার কথা। সেই চা না খেয়ে আমি চিত্রনাট্য বগলে নিয়ে রওনা হলাম সেক্রেটারিয়েটের দিকে। তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তাকে বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশ সরকারের উচিত মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে ছবিটা তৈরি হতে যাচ্ছে সেই ছবিতে সাহায্য করা। তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবের সঙ্গে সেই আমার প্রথম সাক্ষাৎ। শুরুতে আমার ধারণা ছিল উনি আমার সঙ্গে দেখাই করবেন না। মন্ত্রীরা লেখকদের মতো অভাজনদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করেন না। আমার ধারণা তিনি ভুল প্রমাণ করলেন। আমি কি বলতে চাচ্ছি তিনি খুব আগ্রহের সঙ্গে শুনলেন। তারপর বললেন,
আপনি তো লেখক মানুষ, ছবি বানানোর আপনি কি জানেন? আমি বললাম, আমি কিছুই জানি না, তবে আমি শিখব। শিখে ছবি বানাবেন? জি। নিজের উপর আপনার এত বিশ্বাসের কারণ কি? অন্যের উপর বিশ্বাস করার চেয়ে নিজের উপর বিশ্বাস করাটা কি ভালো না? আপনার আগুনের পরশমণি উপন্যাসটা আমার পড়া নেই, উপন্যাসটা পাঠিয়ে দেবেন, দেখি কিছু করা যায় কিনা। আমি বাসায় ফিরলাম আশাহত হয়ে। মন্ত্রীরা যদি বলে দেখি, তাহলে ধরে নিতে হবে তারা দেখবেন না। এত দেখার তাদের সময় কোথায়? তারপরেও আমি আগুনের পরশমণির একটা কপি নাজমুল হুদা সাহেবকে পাঠিয়ে দিলাম। তার তরফ থেকে আর কোনো খোঁজখবর পাওয়া গেল না। যখন মোটামুটি নিশ্চিত হলাম ছবি বানানোর প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে না, তখন হঠাৎ ১০০ পাওয়ারের একটা বাল্ব জ্বলে উঠল, আশার আলো। আসাদুজ্জামান নূর খবর আনলেন তার এক ক্লায়েন্টের সঙ্গে কথা হয়েছে। ভদ্রলোক সানোয়ারা কর্পোরেশনের মালিক, নাম নুরুল ইসলাম বিএসসি, ব্যবসা করেন, লেখালেখির মধ্যে জড়িত আছেন, কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। আমি নূরকে বললাম, চলুন চিটাগাং যাই, ভদ্রলোকের সঙ্গে কথা বলে সব ফাইনাল করে আসি। নূর বললেন, ওনার একটি বই প্রকাশিত হচ্ছে, আপনি সেই বই প্রকাশনা উৎসবের সভাপতি, তখন চিটাগাং যাবেন, ছবি নিয়ে কথাবার্তা আমরা তখনই ফাইনাল করব। প্রকাশনা উৎসব, সভাপতিত্ব, এইসব ব্যাপার আমার খুব অপছন্দ, তারপরেও গেলাম। বইয়ের প্রকাশনা উৎসব হল। ৩.৫ ঘণ্টা আমি সভাপতির আসনে হাসি হাসি মুখে বসে রইলাম। গলা শুকিয়ে গেলে টেবিলে রাখা পানির গ্লাসের পানি চুকচুক করে খাই। সাহিত্য সমালোচকরা একের পর এক দীর্ঘ ক্লান্তিকর বক্তৃতা দিতে লাগলেন। তাদের বক্তব্যের সার কথা হচ্ছে, বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা হয়েছে। একজন বললেন, বেকনের পর এমন অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে নুরুল ইসলাম বিএসসি ছাড়া আর কোনো লেখকের আগমন হয়েছে বলে তিনি জানেন না। যাই হোক, প্রকাশনা উৎসব শেষ হল। রাতে হোটেলে ফিরে এসেছি। ছবি নিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা হবে, অনেক আশা নিয়ে অপেক্ষা করছি। ভদ্রলোক এলেন এবং তার নিজের একটি গল্প নিয়ে আমাকে ছবি করতে বললেন, উপজাতীয় এক তরুণীর প্রেমগাথা। আমি তার কথা শুনলাম এবং সেই রাতেই ঢাকা চলে এলাম। ট্রেনে করে ফিরছি আর ভাবছি, নিজেকে কেন এত ছোট করছি? অন্যের উপর আমাকে কেন নির্ভর করতে হবে? এলিফ্যান্ট রোডে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, এটা বিক্রি করে ফেলব, তারপর যা হবার হবে। ঘরবাড়ি এত কিছু মানুষের লাগে না। হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার? টলস্টয়ের বিখ্যাত গল্প তো আছেই, মানুষের প্রয়োজন মাত্র ৩.৫ ফুট জায়গা। মন শান্ত হল। ঠিক করলাম ঢাকায় নেমেই ছবির কাজ শুরু করব। মূল কাজ ধরার আগে পাখি ওড়ার দৃশ্যটা নিয়ে নিতে হবে। চিত্রনাট্যে আগুনের পরশমণির শেষ দৃশ্য আছে। বদি ভোরের আলো স্পর্শ করার জন্যে হাত বাড়িয়েছে। জানলা গোলে রোদ এসে পড়েছে বদিউল আলমের হাতে। ডিজলভ হয়ে চলে যাচ্ছে প্রকৃতিতে। ভোরের আকাশে উঠছে পাখি, একটা দুটা পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি। শীত শেষ হয়ে আসছে। দেশান্তরী পাখির দল বাংলাদেশ ছেড়ে চলে যেতে শুরু করেছে। ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে, এই দৃশ্য নিতে হলে এখনই নিতে হবে। আনুষ্ঠানিক ছবি তৈরি করার আগেই দৃশ্যটা নিয়ে রাখতে হবে, দেরি করা খুব বোকামি হবে। ঢাকায় পৌঁছানোর ৩-৪ দিনের মাথায় পাখির দৃশ্য শ্যুট করার ব্যবস্থা করলাম। অল্প কিছু ফিল্ম ২০০০ ফুট কিনলাম। একটা মিচেল ক্যামেরা ভাড়া করলাম। এফডিসির একটা ক্যামেরাম্যানকে এবং আমার সহকারী তারা চৌধুরীকে সঙ্গে নিয়ে রাত ৩টার সময় রওনা হলাম। ডেস্টিনেশন চিড়িয়াখানা। চিড়িয়াখানার ঝিলে তখনও দেশান্তরী পাখি আছে। ভোরবেলা এদের একসঙ্গে উড়িয়ে দেওয়া হবে, তখন ছবি তুলে রাখা হবে। চিড়িয়াখানার অনুমতি আগেই নেওয়া ছিল। পৌঁছতে পৌঁছতে রাত ৪টা হয়ে গেল। তখনও চারদিক গাঢ় অন্ধকার। ঝিলের পাশে ক্যামেরা পেতে বসে আছি। চিড়িয়াখানার পশুরা ডাকাডাকি করছে। সিংহের ডাকে শরীরের রক্ত পানি হয়ে যাওয়া জোগাড়। এক একবার ডাকে আমি আঁতকে উঠি। রাজ্যের মশা আমাদের ছেকে ধরল। শব্দ করে মশা মারতে পারছি না। শব্দ শুনে একটা পাখি আকাশে উঠলে অন্যরা উঠবে। দেখতে দেখতে সব পাখি আকাশে উঠতে শুরু করবে। আমাদের সব পরিশ্রম, সব আয়োজন জলে যাবে। শীতে কাঁপছি, খুব চায়ের তৃষ্ণা হচ্ছে। আফসোস করছি, বিরাট বোকামি হয়ে গেছে। এমন সময় দেখি রূপবতী ২ তরুণী ফ্লাস্ক হাতে ভয়ে ভয়ে আসছে। জানা গেল তারা চিড়িয়াখানার পরিচালকের ২ কন্যা। আমি গভীর রাতে চিড়িয়াখানার ভেতর বসে আছি শুনে এরা ফ্লাস্কে করে চা এবং অটোগ্রাফের খাতা নিয়ে এসেছে। এদের একজন বলল, স্যার, আমরা যদি আপনার সঙ্গে বসে থাকি আপনি কি রাগ করবেন? আমি বললাম, বসে না থাকলেই রাগ করব। তোমরা বসো, আমার ভয় ভয় লাগছে। মনে হচ্ছে একটা সিংহ খাঁচা ছেড়ে বের হয়ে পড়েছে। তোমরা দুজন আমার দুপাশে থাকলে ভয় একটু কম লাগবে।
একসময় ভোর হল। আমরা প্রাণপণে ঝিলের পাখিকে ঢিল ছুটতে লাগলাম। পাখিরা আকাশে উড়ল। হাজার হাজার পাখি যখন একসঙ্গে ডানা ঝাপটে আকাশে উড়ে, তখন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হয়। পাখির শব্দে, বাতাসের শব্দে, পাখিদের ডাক সব মিলেমিশে তৈরি হয় এক অলৌকিক শব্দের জগৎ। শরীর ঝিমঝিম করতে থাকে। বারবার মনে হয়, এ কি দেখছি। দৃশ্য ধারণ করা হল। ছবির হ্রাস না দেখে বোঝার উপায় নেই ব্যাপার কি দাঁড়িয়েছে। হ্রাস না দেখেই আমার মনে হল আমি যা চাচ্ছিলাম তা পাইনি। আকাশ এবং চরাচর ছিল কুয়াশায় ঢাকা। ছবি যা আসবে কুয়াশার কারণে অস্পষ্ট আসবে। ক্যামেরাম্যানকে আমি বলে দিয়েছিলাম, পাখি যখন উঠতে শুরু করবে আমি আপনাকে কিছুই বলবো না। আপনি আপনার মতো ছবি নিতে থাকবেন। আমার নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। নির্দেশ দেবার মতো সময় পাওয়া যাবে না। যখন পাখি উঠতে শুরু করল, তখন ক্যামেরাম্যান কনফিউজ হয়ে গেলেন বলে মনে হল। কি করবেন, কোন দিকে ক্যামেরা ধরবেন তা যেন ঠিক বুঝতে পারছেন না। একবার হুমড়ি খেয়ে ক্যামেরার গায়ে পড়ে গেলেন। আমার মন বলতে লাগল, অসাধারণ একটা দৃশ্য আমরা ধরতে পারলাম না। বাসায় ফিরতে ফিরতে সকাল 9টা বেজে গেল। মশার কামড়ে সমস্ত মুখ ফুলে গেছে। শারীরিক ক্লান্তির চেয়েও মানসিক ক্লান্তির ব্যাপারটি প্রবল হয়ে দেখা দিল। যা করতে চেয়েছিলাম করতে পারিনি। বাসায় খবরের কাগজ দিয়েছে। মন খারাপ নিয়ে খবরের কাগজ হাতে নিলাম। প্রথম পাতাতেই ছাপা হয়েছে, ছবি নির্মাণে বাংলাদেশ সরকার অনুদান প্রথা আবার চালু করেছেন। এবছর 25 লক্ষ টাকার অনুদান পেয়েছে 3টি ছবি: আগুনের পরশমণি, পোকামাকড়ের ঘরবসতি, অন্য জীবন। আমি বিকট একটা চিৎকার দিলাম। কাজের মেয়ে আমার জন্য চা নিয়ে আসছিল। সে আমার চিৎকার শুনে হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়ে, ও আম্মা গো, খালুজানের কি জানি হয়েছে বলে আমার চেয়েও বিকট চিৎকার দিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। আমি শুনেছি ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব একক প্রচেষ্টায় এই অনুদান আমাকে দেয়ার ব্যবস্থা করেছিলেন। অনুদান কমিটিতে যখন আমার নাম উঠল, তখন চিত্রজগতের সবাই যুক্তিসঙ্গত কারণে কঠিন আপত্তি তুললেন। ছবির জগতের সঙ্গে কোনোরকম যোগ নেই এমন একজনকে কেন অনুদান দেয়া হবে? সরকারি অর্থের এমন অপচয় কেন করা হবে? নাজমুল হুদা সাহেব বললেন, আমার শোনা কথা কতটুকু সত্যি তা নাজমুল হুদা সাহেবই বলতে পারেন। দেখুন, সরকারি অর্থের অনেক অপচয় তো হয়। হাজার চেষ্টা করে আমরা অপচয় বন্ধ করতে পারি না। না হয় হলো আর একটু অপচয়। ছবির জগতে আপনারা যারা আছেন তাদের তো অনেক অনুদানই দেওয়া হয়েছে। তেমন কিছু কি আপনারা আমাদের দিতে পেরেছেন? এমনও হয়েছে টাকা দেওয়া হয়েছে অথচ ছবি তৈরি হয়নি। হুমায়ুন আহমেদকে দিয়ে আমরা না হয় একটা এক্সপেরিমেন্টই করলাম, দেখা যাক না। তিনি যদি ফেল করেন, আপনারা তো আছেনই, আপনারা ভালো ভালো ছবি বানাবেন। নাজমুল হুদা সাহেব ছবি তৈরির প্রতিটি পর্যায়ের খোঁজখবর করেছেন। বারবার এসে ছবির হ্রাস দেখেছেন। তিনি একা আসেননি, তার স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। মুগ্ধ কণ্ঠে বলেছেন, আরে আপনি তো পারেন দেখি, কি আশ্চর্য। আমার জন্য অসম্ভব বেদনাদায়ক ব্যাপার হল, ছবির প্রিমিয়ার শোতে আমি নাজমুল হুদা সাহেবকে নিমন্ত্রণ করতে পারিনি। প্রিমিয়ার শোর উদ্বোধন করেন বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে ছবি দেখতে আসেন। নাজমুল হুদা সাহেব তখন মন্ত্রী নন। তারপরেও আমার একজন বিশেষ অতিথি হিসেবে তাকে নিমন্ত্রণ করার অনুমতি আমি পাইনি। রাজনীতির খেলা বড়ই বিচিত্র। ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবের জন্য আমি আলাদা করে আগুনের পরশমণির বিশেষ একটি প্রদর্শনীর ব্যবস্থা করি এফডিসির মিলনায়তনে। 100 গোলাপের একটা তোড়া আমার হয়ে তার হাতে তুলে দেয় আমার অভিনেত্রী কন্যা শিলা আহমেদ। যিনি অন্যের স্বপ্নকে গুরুত্ব দেন, রক্তগোলাপ তো তার জন্যই। শুনছিলেন হুমায়ুন আহমেদের ছবি বানানোর গল্প। পড়ছিলাম এর প্রথম পর্ব। বইটি শুনে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।